এই পানি দিয়েই আমরা অজু করে কাফনের কাপড় মাথায় বেঁধে আজকে তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যখনই যুবকরা কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সেইটা কিন্তু আমাদের যুবকরা হাসিল করেই ছেড়েছে। 5 আগস্টের পর থেকে আমরা যারা বাঙালি জাতি আছি সকলে একত্রে আছি এবং কাঁধে কাঁধ মিলিয়ে আছি। আর এ দেশকে কখনো শোষণ করতে পারবে না, শাসন করতে পারবে না, আমরা সেটা হতে দেব না। ভারত কিছু করতে না পারলে পানি ছেড়ে দেয়, আর আওয়ামী লীগ কিছু করতে না পেরে মানুষকে গুলি করে অসংখ্য মানুষ হত্যা করেছেন। ভারতের সকল কুচক্র বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের দেশের যে কোনো ক্রান্তিকাল সময় একতাবদ্ধ হতে পারে, সেই জাতি কখনো পরাজয় বরণ করে না। আমরা এই দেশের বন্যা পরিস্থিতিতে আমরা যে যার জায়গায় থেকে ঐক্যবদ্ধ হয়ে যার যতটুকু করণীয় আমরা প্রত্যেকের যার যার জায়গায় থেকে সেটা চালিয়ে যাব। আর এই পানির যে ন্যায্য হিস্সা, এটা কিভাবে আন্তর্জাতিক ভাবে এটা আমরা পেতে পারি বা কি পদক্ষেপ নেওয়া যায় এখানে একটু বলবেন। আর একটা কথা বলি, ওই পিঁপড়ায় খাইলো মানিকের দোন, মানিকে 60-70 লাখ টাকা নিয়ে দেখলাম যে কালকে পলাই যাইতেছিল, তারপরে যে দালাল ধরছিল দালাল কি লয়ে গেছে। এখন যে বর্তমানে আরো বিচারপতি আছে, এই সিনারিটা জানি দেখে রাখে মানিকের, সে একজন বিচারপতি হিসেবে যতটুকু দেশের ক্ষতি না করছে, তার যে মুখের ভাষা, তার যে এই উদ্ধত্তপূর্ণ আচরণ, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই জাতি। তার চেয়ে বেশি ক্ষতি করছে যে মানুষ, যে প্রধান বিচারপতি ছিল খায়রুল হক, সে কিন্তু তার চেয়ে এই জাতির গণতন্ত্র ধ্বংস করছে। খায়রুল হকের কথা কিন্তু কেউ বলে না, ঠিক আছে, কিন্তু খায়রুল হক এই জাতির সবচেয়ে বেশি ক্ষতি করছে খায়রুল হক। আর একটা কথা বলি, ওই যে হাসিনার যে চারজন যে ছিল খলিফা ছিল, সজীব অজের জয়, তারপরে আপনার এই সালমান এফ রহমান, তারপরে আপনার এই আনিসুল হক, সজীব অজের জয়, যাই হোক 4 জন যে খলিফা ছিল, এখন কিন্তু কে এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল, এখন কিন্তু কেউ কারো দায় নেয় না। আসলে সে যে রকম মানুষ, মানে এই শেখ হাসিনা যেরকম মানুষ, সে কিন্তু চাইতো এইরকম মানুষ, অতএব তার পাশে এই মানুষগুলাই ছিল। অথচ দেখেন এখন কেউ কারো দায় নিতে চায় না। দায় সবাইকে নিতে হবে, এমনকি সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আর আমি যে কথাটা বলছি, এই বিচারপতি খায়রুল হক, তাকেও অতি দূরত্ব, উবায়দুল কাদের সহ সবাই যাদেরকে এখনো দেশে আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। ধন্যবাদ। আমাদের বর্তমান প্রজন্মকে মনে রাখতে হবে, বাবার শত্রু ছিল ব্রিটিশ, বাবার শত্রু ছিল পাকিস্তান, বর্তমান প্রজন্মের শত্রু হচ্ছে ভারত। এই ভারতকে ঠিক করার জন্য ইউএনের আন্তর্জাতিক তৃতীয় পার্টের পাশাপাশি টিবাই মুখ বাদ নিয়ে এবং 7 সিস্টার নিয়ে আমাদের একটা চাপ রাখতে হবে। যেরকম লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার নিয়ে ভারতকে দৌড় করে রেখেছিল, আমাদেরও এরকম কিছু কাজ করার প্রয়োজন যাতে ভারত দৌড় থাকে। এবং ভারতকে অল আউট করার জন্য বাংলাদেশ থেকে সব রকম পণ্য, সব রকম সহযোগিতা অল আউট করার জন্য আমাদের সবাইকে আবার আন্দোলন করে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে ভারত বুঝতে পারবে যে বাংলাদেশের মানুষ কি করতে পারে। ভারতের আসলে কিছু চারিত্রিক দোষ আছে, ঠিক যেমন আওয়ামী লীগের মতো। আমাদের দেশে হিজড়ারা যখন রাস্তায় পয়সা খুঁজতে নামে, কিছু না পারলে কাপড় তোলা দেয়, আর ভারত কিছু করতে না পারলে পানি ছেড়ে দেয়। আর আওয়ামী লীগ কিছু করতে না পেরে মানুষকে গুলি করে অসংখ্য মানুষ হত্যা করেছেন। ভারতের সকল কুচক্র বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কিছুই করেনি, ভারতকে তার ইচ্ছা মতো যা বলেছে তাই দিয়েছে। এই জন্য ভারত সবকিছু তার নিজের ইচ্ছা মতো করেছেন, বাংলাদেশের সবকিছু ভারতকে দিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। জগদুল হায়দার স্যারের কথা বলছিলাম, যে উনি আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা করলেন। সে আইনে ইন্ডিয়ার কাছ থেকে আমরা কোনোভাবে পানি পাই না, ওনার বক্তব্য আনুপাতিক হারে। তাহলে আমরা কোন উপায় অবলম্বন করলে পানি পেতে পারি? যেহেতু আমরা নিম্ন অঞ্চলের দেশ আর ভারত হচ্ছে ওই উঁচু অঞ্চলের দেশ, সেহেতু একটা সমস্যা আমাদের থেকে যায়। এখন প্রফেসর এ আর খান কিছু কথা বললেন যে আমরা কোনো কিছু হলেই ভারতকে দায়ী করি। আমরা ভারতকে কেন দায়ী করব না? আপনি বললেন যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা 54টা নদীর উপর তারা বাদ দিয়েছে। এভাবে তারা ছোট বড় অনেকগুলো বাদ দিয়েছে, 3600টি বাদ দিয়েছে এবং আরো 1000 চলমান, গতকালকে একজন দর্শক বলেছে। তাহলে ওরা আমাদের প্রাকৃতিক সম্পদ পানি থেকে বঞ্চিত করেছে। ওরা আমাদেরকে, যখন আমাদের ফসলটা ঘরে উঠবে ওই সময় তারা আমাদের পানি ছেড়ে দিয়ে ফসলটাকে ডুবিয়ে দিচ্ছে। এইভাবে আমাদের ক্ষতি করতে করতে এখন 93% ফসলের বীজ আমরা বিদেশ থেকে আমদানি করি। তাহলে এই 93% ফসলের বীজ যদি আমাদের দেশেই অতীতে যেমন হতো, এখনো যদি হতো, তাহলে কি তাদের প্রতি আমাদের নির্ভর করতে হতো? তাদের কাছ থেকে কি আমাদের আমদানি করতে হতো? হতো না। এটাও তারা আমাদেরকে ক্ষতি করেছে। আমাদের দেশের বিষুবরেখায় তাদের স্যাটেলাইটকে রেখে দিয়েছে, দিয়ে আমাদের দেশের উপর গোয়েন্দারি করছে। এটাও তারা আমাদের ক্ষতি করছে। আমাদের দেশে প্রতিটা দেশের উপর দিয়ে বিমান উড়ে গেলে একটা
ট্যাক্স দিতে হয়, বাংলাদেশের উপর গেলে দিতে হয় না। যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, এটাও আমাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতি করছে। আবার অসময়ে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশ থেকে হাজার হাজার টন আমাদের রূপালী ইলিশ তারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এটাও তারা আমাদের ক্ষতি করছে। তারা স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা 54 বৎসরে আজ পর্যন্ত বাংলাদেশের এমন কোন একটা উপকার করেছে আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের এসেছিল যুদ্ধ সহযোগিতা করার জন্য। আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল এদেশকে শাসন এবং শোষণ করে খাওয়ার জন্য। এই 5 আগস্টের পর আগে পর্যন্ত, শেষ করছি মনির ভাই, আমাকে 10 সেকেন্ড সময় দিবেন। 5 আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন ভাবে তারা শাসন করেছে এবং শোষণ করার চেষ্টা করেছে। 5 আগস্টের পর থেকে আমরা যারা বাঙালি জাতি আছি সকলে একত্রে আছি এবং কাঁধে কাঁধ মিলিয়ে আছি। আর এদেশকে কখনো শোষণ করতে পারবে না, শাসন করতে পারবে না, আমরা সেটা হতে দেব না। এখন যেহেতু জগলুল হায়দার স্যার বললেন যে পানি বিশেষজ্ঞ, উনি পানি নিয়ে গবেষণা করছেন, আপনার কাছে স্যার আমি জানতে চাচ্ছি, প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধারা একটা প্রস্তাব করেছে যে ভারত যে সমস্ত বাদ করেছে তার এগেইনস্টে প্রত্যেকটা জায়গায় বাদ করলে পারে, যেহেতু ভারত খরা মৌসুমে আমাদেরকে পানি দিচ্ছে না, আমি এখন এয়ার খানকে বলবো যে আমি রাজশাহী আসেন, হাজার হাজার একর জমি চর পড়ে আছে পদ্মার বুকে, এই ভরা মৌসুমে, ভরা বর্ষার মৌসুমে পানি নেই। তাহলে আমরা খরাতে যেহেতু আছি, বাদ করলেও যদি খরাতে থাকি তাহলে বাদ করি, আমরা পানি সংরক্ষণের ব্যবস্থা করি। এটা আরেকটা বিষয়, আমাদের দেশের ব্রিটিশ আইন এখনো চলছে, তারা আমাদেরকে শাসন এবং শোষণ করার যে আইনটা এই দেশে চালু করে দিয়ে গেছে, এখনো সেই পরিস্থিতিটাই আছে। এই শাসন এবং শোষণের আইন কবে বাতিল করা হবে, কবে মানুষকে সহযোগিতা করা, মানুষের যে মনে ভাই শেষ করছি ভাই, শেষ করছি ভাই, 5 সেকেন্ড। এই শাসন এবং শোষণের পরিবর্তে মানুষের পাশে দাঁড়ানো হবে, মানুষের সহযোগিতা করা হবে। এই বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড আছে, তারা এই এত বড় বিপর্যয় দেখে তারা মাঠে নামে কাজ করতে, এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা, উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক নাহিদের মাধ্যমে তাদের কাছে গিয়েছে, তাদের নৌকা নিয়েছে এবং বিভিন্ন নৌকা কালেক্ট করে সেখানে গিয়ে তারা কাজ করছে। যারা বেসরকারি ভাবে সেখানে টান নিয়ে যাচ্ছে, সুষ্ঠু কোনো পদক্ষেপ তারা নিতে পারছে না, তাদেরকে কোনোভাবে সহযোগিতা করা হচ্ছে না। কেন? রাষ্ট্রের কি এই দায়িত্বগুলো ছিল না? এই ইন্টেলিজেন্সের কি এটা দায়িত্ব পড়ে না? তারা কেন এখনো ঘরে বসে আছে, কিভাবে চুপ করে বসে আছে? এই ছাত্রদের মাধ্যমে যখন চাপ সৃষ্টি করা হয়েছে তখন কিছুটা অংশ সেখানে গিয়েছে। এটা সম্বন্ধে একটু আলোচনা করবেন যে আসলে শোষণের অবসান কবে হবে। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। সালাম আলাইকুম। ধন্যবাদ মনির ভাই, আপনি সহ বিজ্ঞ আলোচক প্যানেলের সকল সিনিয়র মুরব্বীদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আমি আসলে যে কথাটা বলতে চাই, আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখি আমরা এই প্রায় ভারতের এই যে ড্যাম গুলো, আমাদের যে এলাকার যে নদীগুলো আছে, নদীমাতৃক আমাদের যে রাষ্ট্র, আমরা প্রায় লক্ষ্য করেছি যে আমাদের নদীগুলোকে শুষ্ক মৌসুমে আপনার পানি বন্ধ করে আমাদের এক ধরনের ক্ষতি করে, এবং ভরা মৌসুমে তারা ড্যাম ছেড়ে দিয়ে আমাদের বন্যা উপহার দেয়, যার কারণে আমাদের দেশের রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে যায়। তো এইসব ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা কি কোনো অভিযুক্ত দায় করতে পারি কিনা আন্তর্জাতিক আদালতে, এবং এই দায় করার মাধ্যমে আমরা কোনো এই ক্ষতিগ্রস্তের পরিমাণে তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা যে থাকি এর ক্ষতিগ্রস্ত ইয়ে নিতে পারি কিনা, জরিমানা আদায় করতে পারি কিনা আন্তর্জাতিক আদালতে। ধন্যবাদ। ইউসুফ খান। জি, আসসালামু আলাইকুম মনির ভাই এবং আলোচক বিন্দু, ধন্যবাদ সবাইকে। মনির ভাই, আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আজকে দেখেন বাংলাদেশের যে অবস্থা, যেভাবে বন্যার পানিগুলো আজকে আমাদের সিলেট অঞ্চল থেকে শুরু করে হবিগঞ্জ, তারপরে আপনার যে এলাকাগুলোতে আজকে পানি দিয়ে আজকে মনে করেন যে একদম সমুদ্রের মতো হয়ে আছে। আজকে আমাদের ভারতের সাথে এই শুধু পানির এই সমস্যা না, ফারাক্কাবাদের সমস্যা, অনেক সমস্যা আছে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়, ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়। কিন্তু আমাদের দেশের যে তরুণ সমাজ আছে, আমাদের দেশের যে বর্তমান যোদ্ধা আছে, এরা যে কোনো সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে তোমরা পানি দিয়ে আমাদেরকে মারতে চাও, আমরা সেটা বলি, আজকে তোমরা যে পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চাও, সেই পানি দিয়েই আমরা অজু করে কাফনের কাপড় মাথায় বেঁধে আজকে তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যখনই যুবকরা কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সেইটা কিন্তু আমাদের যুবকরা হাসিল করেই ছেড়েছে। আপনারা জানেন যে এই ভারতের বিরুদ্ধে আমাদের জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী লং মার্চ করেছে, আপনারা সবাই জানেন।
তখনই তিনি সতর্ক করে গেছেন এই ভারতের বিরুদ্ধে। আহ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা কথা বলেছিলেন যে আমরা পিণ্ডির জিঞ্জর ছিন্ন করেছি এই ভারতের দাসত্ব করার জন্য নয়। সেই হিসাবে আমিও আজকে বলতে চাই যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে 1971 সাল থেকে নিয়ে 2024 পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো কাহিনী করেছে, এখন আমাদের দেশটা স্বাধীন হয়ে গেছে। এখন এই গোলামির জিঞ্জির আর চলবে না। আমাদের এই বাংলাদেশটা এখন স্বাধীন বাংলাদেশ। আমাদের বাংলাদেশের উপর খবরদারি করতে আসবেন না, আপনাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। কারণ আজকে দেখেছেন এই বন্যার পানিতে আজকে আমাদের দেশের হিন্দু, শ্রমিক, কৃষক, কামার, কুমার থেকে শুরু করে আজকে আমাদের দেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের এই সমস্যাগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। আজকে কি করছে ছোট, জি ভাই আমি শেষ করে দিচ্ছি, ছোট ছোট বাচ্চাগুলো, একটা দেখলাম আমি হজ করতে যাবে ছোট একটা বাচ্চা, সেই ওমরা হজের জন্য টাকা জমাইছে, সেই টাকা পকেটের টাকাগুলো আজকে এই ত্রাণ তহবিলে দিয়ে দিচ্ছে। তাহলে কি আপনি বুঝতে পারছেন যে আমাদের দেশের ঐক্যমত, আমাদের দেশের জনমত আজকে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? সেই হিসাবে আমি বলি, ভারত যদি আমাদের দেশে যদি খবরদারি করতে আসে, আমাদের মাথায় যদি কাঁঠাল ভেঙে খেতে চায়, তাহলে তাদের সেই দিন শেষ। এখন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের কোনো নাক গলানোর সুযোগ নাই।